বেসিক স্প্যান, স্প্যান বলতে বোঝায়, আর এটাকে বলে যে ট্রাসটা দিছে যেটা 25 ফিট, আর এদিকে স্প্যান হচ্ছে কত 40 ফিট। সেই ডাটাগুলোকে হাইট দিয়ে দিছে 10 ফিট, হাইট বের করে করছে স্লোপ, ঠিক আছে। লম্ব বা ছিল ঢাকার জন্য উইন্ড স্পিড ছিল। যখন আমরা উইন্ড লোড সহ তারপরে এক্সপোজার ক্যাটাগরি দিছে সেটা হচ্ছে 1 পিএসএফ। আর স্টিলের শীটটা ইউজ করবো ট্রাসের উপর, সেটার লোড কত 2 পিএসএফ। আর এই পারগুলার কত 1 পারলিনের ডাটা যদি না তো আপনাকে কোশ্চেনে উইন্ড লোড আপনাকে যদি ওই জায়গায় স্নো থাকে তাহলে স্নো লোডটাও কি করতে হবে, ধরেন স্নো লোড, তিন ধরনের লোড আমাকে এএসডি অথবা এআইএসসি মেথডে করব, ঠিক আছে। আমরা এগুলো অলরেডি জেনে এসেছি উপর থেকে যখন করেছিলাম যে এএসডি মেথডটা কি। আর স্টিল ইউজ করতেছে হচ্ছে A36, যেটার আলটিমেট স্ট্রেন্থ কত 36 কেএসআই। আর ইলেকট্রড, ঠিক আছে, ওইগুলো জয়েন্ট লাগানোর জন্য আমার ইলেকট্রড লাগবে, ইলেকট্রডের জন্য ইলেকট্রডের স্ট্রেন্থ কত তাহলে 60 কেএসআই। এগুলো হচ্ছে আমার গিভেন ডাটা। ম্যাথ সলভ করার জন্য আমাকে এই গিভেন ডাটাগুলো দিয়ে দিবে। আচ্ছা, তারপর আসি এই যে এই ফিগারটা আপনাদেরকে অবশ্যই নেক্সট ক্লাসে যে ল্যাব রিপোর্ট থাকবে সেখানে ড্র করতে হবে, ঠিক আছে। এই ফিগারটা ড্র করবেন, যে ডাটাগুলো দেওয়া আছে সেই অনুসারে এগুলোকে সেগমেন্ট করে ভাগ করে ফেলবেন। যেমন এখান থেকে এই এই কলাম টু এই কলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রিকের ওয়াল। এই ব্রিকের ওয়ালের উপর আমি একটা পার্লিন সেট করলাম, ঠিক আছে, রুফ ট্রাস সেট করলাম। এই রুফ ট্রাসের নাম হচ্ছে পার্লিন। সরি, পার্লিন বলতে এখানে যে বিম গুলা, এই যে এটা একটা বিমের মতো ইউজ হবে, এই বিমটাকে বলা হচ্ছে পার্লিন। আর এটা হচ্ছে একটা প্যাড টাইপ ট্রাস। প্যাড টাইপ ট্রাস গুলো অনেকটা এরকম, এভাবে একটা যাবে মেম্বার, এরপরে এইভাবে একটা ডায়াগোনাল, এখানে একটা ডায়াগোনাল যাবে, এরপর আবার ভার্টিক্যাল, তারপর আবার ডায়াগোনালি, এভাবে করে যে ট্রাসটা বানানো হয় সেটাকে বলে প্যাড টাইপ ট্রাস। সো এইখান থেকে এখানে ডিসটেন্স দেওয়া আছে 40 ফিট। তাহলে এখানে কয়টা সেগমেন্ট ভাগ হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে ছয়টা ছোট ছোট কি পাচ্ছি স্প্যান মানে ডিসটেন্স পাচ্ছি, ঠিক আছে, ছয়টা সেগমেন্ট পাচ্ছি। তাহলে 40 ফিট কি 6 দিয়ে ভাগ দিলে তাহলে কত হয়, তাহলে হয় 6.67। তাহলে এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে 6.67, 6.67। আর এইদিকে যে ডিসটেন্স সেটা দেয়া আছে কত 22.361 ফিট। এখানে সেগমেন্ট কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে এটাকে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে কত পাই 7.453। তাহলে 7.453 হচ্ছে এখান থেকে এই ডিসটেন্স গুলো ছোট ছোট, ঠিক আছে। আবার এটার যদি ভার্টিক্যাল টোটাল ডিসটেন্স হচ্ছে কত 10 ফিট। তাহলে এখান থেকে এখানে লম্ব ডিসটেন্স কত হবে 3.33। এখান থেকে এখানে 3.33, এরপর উপরে 3.33। সো আমি সবগুলোকে আগে সেগমেন্ট অনুসারে ভাগ করে ফেললাম। আমার মেইন কাজ হচ্ছে এটা। ব্রিক ওয়ালের হাইট দেওয়া আছে কত 12 ফিট, যেটা কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে 12 ফিট। তাহলে 12 ফিট এঁকে ফেললাম। এখানে এই চিহ্নটা কেন দিচ্ছে, কারণ এটা হচ্ছে বোঝাচ্ছে যেটা পুরাটা মিলে 12 ফিট, ঠিক আছে। ওয়াল 12 ফিটটা একসাথে আঁকা সম্ভব। তো এই ফিগারটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এগুলো দেওয়া থাকবে, কোয়েশ্চেন গুলোর উপর বেস করে আপনাকে আগে ফিগারটা এজিউম করে ড্র করে ফেলবেন। ড্র করে প্রত্যেকটা সেগমেন্টের কত ফিট সেটা দেখাই দিলে, ঠিক আছে। এগুলো কেন কাজে লাগবে একটু পরে দেখবেন। যখন আমি লোড বের করতে যাব, লোড ক্যালকুলেশন করতে যাব, তখন আপনার ডিসটেন্স গুলোকে অবশ্যই কাজে লাগাতে হবে। সো এইভাবে করে এখানে আরেকটা ফিগার আসে। এই ফিগারটার কাজ হচ্ছে পরে, এই ফিগারটা এখন ডিসক্রাইব করতেছি না। আপাতত এই প্রথম ফিগারটা ড্র করতে হবে। প্রথম ফিগারটা ড্র করে এবার আপনি ডিজাইন লোডে চলে আসলেন। ডিজাইন লোডে আসেন, দেখেন প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডেড লোডের জন্য অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ পাওয়ারলিন ফর ডেড লোড। তাহলে আমরা কার জন্য করতেছি, শুধু পাওয়ারলিনের জন্য, ঠিক আছে। পাওয়ারলিন বলতে এখানে পড়ি হোয়াট ইজ পাওয়ারলিন। ডেড লোডের জন্য করার পর এরপর আমরা উইন্ড লোড সহ ক্যালকুলেশন করব, ঠিক আছে। উইন্ড লোডের জন্য কত আসে, তো উইন্ড লোডের জন্য ক্যালকুলেশন করতে গেলে আপনার তারপর এগুলোকে নাম্বারিং করতে হবে। এইটা হচ্ছে লট, নিচের পয়েন্ট গুলাকে লট L1 L2 ডট 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 দিয়ে দিয়ে গেলেন, উপরে গুলা U1 U2 এভাবে করে বসা দিয়ে গেলেন, ঠিক আছে। এগুলো হচ্ছে আপার পয়েন্ট আর এগুলো হচ্ছে লোয়ার পয়েন্ট। তো এটা লাগবে হচ্ছে আপনার উইন্ড লোড ডিজাইনের জন্য ফিগারটা বেসিক্যালি। আর যেটা পাওয়ারলিনে শুধু ডেড লোডের জন্য করতেছি সেখানে আপাতত কোনো কিছু লাগবে না। আমি জাস্ট আমার অ্যাঙ্গেলটা দরকার, এখানে আমার কত অ্যাঙ্গেলে এই দুটা বাহু আছে থিটাটা দরকার শুধু। আমার এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে আমি লোড গুলা বের করবো, ডেড লোড গুলা। সো পাওয়ারলিনের জন্য আপাতত ডেড লোডই দরকার।
তো এখন আমি ডেড লোডের ডিজাইনটা দেখবো। আজকের ক্লাস শুধুই ডেড লোড নিয়ে থাকবে। তো ডেড লোডে কয়টা মেথড আসবে, কয়টা সেকশন আসবে, সেগুলো আমরা একটু পরেই সব জানবো। তবে আমাকে ফিগারের সাথে মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। পারলিনস আর নাথিং বাট এ বিম। পারলিন তাহলে কি, বিমের মতোই কাজ করে। দে স্প্যান বিটুইন দ্য অ্যাডজেসেন্ট ট্রাস, অর্থাৎ তারা ট্রাসের মাঝখানে স্প্যান হিসেবে থাকে পারলিন গুলা। অর্থাৎ এটা পুরাটাকে বলা হচ্ছে পারলিন, কারণ কি এটা পুরো বিমের মতোই কাজ করবে। The spacing of the trusses is the span of purlin. তাহলে ট্রাসের মধ্যে যে স্পেসিংটা আছে ওটা হচ্ছে বেসিক্যালি পারলিন। পারলিনস আর প্লেস এট দ্য টপ কর্ড জয়েন্ট। পারলিন আবার টপ কর্ডেও কি হয়, টপ কর্ডেও জয়েন করা হয়, এইটাকেও পারলিন বলা হচ্ছে। টপে যেটা আছে কর্ড হিসাবে এই মেম্বারটাকে বলা হচ্ছে কি, পারলিন। সিন্স দ্য প্রিন্সিপাল অ্যাক্সেস অফ দ্য পারলিনস আর ইনক্লাইন, তাহলে পারলিনের জন্য প্রিন্সিপাল অর্থাৎ প্রধান যে অক্ষ সেটা ইনক্লাইন করা আছে, ইনক্লাইন করা থাকলে কোন একটা জিনিস আমরা জানি সেটা দুটো উপাংশ হয়। কোন একটা ফোর্স, কোন একটা মেম্বার যদি ইনক্লাইনই থাকে তাহলে সেটা কয়টা উপাংশ হয়, দুটো উপাংশ হয়। তাহলে যে ডেড লোডটা পাবো সেটা কি বাইএক্সিয়াল বেন্ডিং তৈরি করে পারলিনের মধ্যে। সো ডেড লোডটা বাইএক্সিয়াল বেন্ডিং তৈরি করবে পারলিনের মধ্যে। কেন? কারণ পারলিনটা ইনক্লাইন করা আছে, ঠিক আছে। এটা যদি হরিজন্টালি শোয়া থাকতো বা ভার্টিক্যালি থাকতো তাহলে কিন্তু এটা দুটো উপাংশ আসতো না। A component of dead load acts in the negative y direction. এখানে y ডাইরেকশনটা কি আগে সেটা জানতে হবে আমার, কোন দিকে y ডাইরেকশন আর কোন দিকে x ডাইরেকশন ধরছে। তাহলে বলা হচ্ছে ডেড লোডের কিছু অংশ y ডাইরেকশনে কাজ করবে, আবার অন্য একটা অংশ x ডাইরেকশনে কাজ করবে। সো যেহেতু এটা ইনক্লাইন করা আছে, এটার কয়টা উপাংশ হয়ে যাবে, দুইটা, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। তো কোনটাকে x ধরছে কোনটাকে y ধরছে আমরা একটু পরে ফিগারের সাথে মিলাই। এই যে এখানে দেখেন, মনে করেন যে এটা আপনার পারলিন, এটা ক্রস সেকশন কাটছে আর কি। ক্রস সেকশন কাটলে এটা যা শুধু সি সেকশনটাই দেখা যাবে। সো আমি জানি ডাব্লিউ লোড সবসময় নিচে কাজ করে। তো এখন দেখেন এখানে দুইটা অ্যাক্সিস ধরছে, যেহেতু এটা ইনক্লাইন করা আছে এটা দুইটা অ্যাক্সিস হবে। একটা হচ্ছে এটার জন্য যদি আমি এটা থেকে ধরি, এটা হরিজন্টাল, ঠিক আছে। পারলিনের বরাবর যেটা অ্যাক্সিস থাকবে সেটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস, যেটাকে এক্স ধরছে। আর এক্স অ্যাক্সিস এর সাথে যেটা আছে পারপেন্ডিকুলারলি সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমাকে কি করতে হবে, এই যে ডাব্লিউ যে ডেড লোড যেটা নিচে কাজ করতেছে সেটা তাহলে কয়টা উপাংশ হবে, সেটার দুইটা উপাংশ হবে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এখন আমি উপাংশ ভাগ করব কি দিয়ে, কেউ কি বলতে পারবেন উপাংশ ভাগ করে কি দিয়ে? হাত তোলেন তো, কারা কারা পারবেন। ওয়াও, একটা হাত উঠেছে, ওয়াও গ্রেট। দেখি ইমরান বলেন তো উপাংশ কি দিয়ে ভাগ করি? স্যার সাইন কস দিয়ে। হ্যাঁ, অর্থাৎ আমার থিটা লাগবে, থিটা পাইলে আমি কি করতে পারবো, হ্যাঁ আমি দুটো উপাংশ ভাগ করতে পারবো। ভেরি গুড, ইমপ্রেসিভ। সো আমি x অক্ষ বরাবর কি করব, আমার থিটাটা কোন অক্ষে আছে, এখানে y অক্ষে আছে, তাহলে আমার y অক্ষে থাকবে কি cos থিটা। WDL cos থিটা হবে কোন বরাবর, y অক্ষ বরাবর। আর WDL sin থিটা হবে কোন অক্ষ বরাবর, x অক্ষ বরাবর। যে অক্ষের সাথে থিটা থাকে সেই অক্ষে হয় cos এর উপাংশ, আর যে অক্ষে থিটা থাকে না সেই অক্ষে হয় কি sin এর উপাংশ। তো আমার এই দুইটা জিনিস মনে রাখতে পারলেই আমি এই অক্ষ বরাবর কি করতে পারি, যে টোটাল লোডটা নিচে কাজ করতেছে সেটাকে ভাগ করে ফেলতে পারি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সো এখানে দেখেন আপনার y অ্যাক্সিসে এই ডাব্লিউটাকে উপাংশে ভাগ করে WDL y হিসেবে আখ্যায়িত করছে, অর্থাৎ এটা y অক্ষ বরাবর চলে গেছে। y অক্ষ কিভাবে ছিল, এইভাবে ছিল, x এর পারপেন্ডিকুলার। এই y অক্ষ বরাবর কি আসলো, WDL y। এই WDL y ইকুয়াল টু কি, WDL cos থিটা। সেম ভাবে যে লোডটা নিচে কাজ করতেছে এই লোডটার কি হবে, x অ্যাক্সিস বরাবর হবে কি, x অ্যাক্সিস বরাবর হবে কি sin থিটা। ভেরি গুড, sin থিটা। সো এই যে x অ্যাক্সিস বরাবর যে উপাংশটা ভাগ হইছে এটাকে কি লিখছে, WDL x। তো WDL x ইকুয়াল টু লিখতে পারি WDL sin থিটা। তো আপনি লোডগুলা কিভাবে ভাঙতে হবে আপনাকে। আর এই যে এটা যেহেতু ইনক্লাইন করে আসছে লোডটা, এইজন্য এটাকে বলা হচ্ছে বাইএক্সিয়াল লোডিং। তো পারলিনের লোডিং তাহলে দুই ভাগে ভাগ হবে। এখন চলে যায় আরেকটু থিওরি পড়া আছে হালকা পাতলা। For the loads acting on y-axis, the purlin acts as a simply supported beam. তাহলে y-axis বরাবর বলা হচ্ছে যে এখানে
ওয়াই অ্যাক্সিস বরাবর পারলিনের লোডিংটা কি হবে, কিভাবে কাজ করবে, ইউডিএল হিসেবে কাজ করবে, সরি সিম্পলি সাপোর্ট বিম হিসেবে কাজ করবে, নট ইউডিএল। এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর পারলিনের লোড সিম্পলি সাপোর্টেড বিমের মতো। আর সিম্পলি সাপোর্টেড বিমের জন্য আমরা কি জানি, ম্যাক্সিমাম মোমেন্টের মান কত, কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো ক্লাসের সিম্পলি সাপোর্টের জন্য ম্যাক্সিমাম মোমেন্টের মান কত হয়? ভেরি গুড, ইমপ্রেসিভ। WL স্কয়ার বাই 8, সিম্পলি সাপোর্টেড বিমে ম্যাক্সিমাম মোমেন্ট হয় কত, WL স্কয়ার বাই 8। সো আমি যখন ওয়াই অ্যাক্সিসে মুভমেন্ট বের করব তখন আমার দেখাতে হবে ম্যাক্সিমাম মোমেন্টের মান WL স্কয়ার বাই 8। এটা একটু পরে ডিজাইনে আসবো, তো এই জিনিসগুলো এই জন্য আগে থেকে মনে করা দিচ্ছি। এরপর আর কি লেখা আছে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্যাগ রড the mid-span deflection is restrained in the x direction. So x direction এ mid-span বরাবর কি হচ্ছে, আমার ডিফ্লেকশনটা তেমন হইতেছে না। এর কারণ কি, আমার এখানে স্যাগ রড ইউজ করছে। এখন স্যাগ রড জিনিসটা কি, স্যাগ রড হচ্ছে যে এক্সট্রা যে রডগুলো ইউজ করছি সেগুলোকে স্যাগ রড বলা হচ্ছে। এই যে এখানে যে মেম্বার গুলো আছে এগুলো নাড়াচড়া না করার জন্য আমি এক্সট্রা কিছু মেম্বার ইউজ করছি, এগুলোকে বলা হচ্ছে কি স্যাগ রড। এই স্যাগ রড ইউজ করার কারণে আমার এক্স ডিরেকশনে এটা হচ্ছে এক্স ডিরেকশন, খেয়াল করেন এই বরাবর যে নেমে আসছে রুফ বরাবর, এই ডিরেকশনটাকে বলা হচ্ছে এক্স ডিরেকশন। তাহলে একটু মিলাই দেখেন ফিগারের সাথে। আচ্ছা এটা এক্স ডিরেকশন না, সরি এটা ওয়াই ডিরেকশন। রুফের বরাবর যেটা আছে রুফের ওই ডিরেকশনটাকে কি বলা হচ্ছে, ওয়াই ডিরেকশন, ঠিক আছে। আর এটার পারপেন্ডিকুলারলি যেটা আছে সেটা কি এক্স ডিরেকশন। তাহলে বলা হলো এক্স ডিরেকশনে আমার স্যাগ রড ইউজ করাতে আমার কি হচ্ছে না, এক্সট্রা কোনো ডিফ্লেকশন আসতেছে না। অ্যাজ এ রেজাল্ট দা পার্লিন অ্যাক্ট এস এ কন্টিনিউয়াস বিম। সো এক্স ডিরেকশন বরাবর পার্লিনটা কন্টিনিউয়াস বিম হিসেবে কাজ করতেছে ফর বেন্ডিং ইন দ্য প্লেন অফ দ্য রুফ ট্রাস। আচ্ছা, সো দ্যাট লোড কামিং অন দ্য পার্লিন ইজ ফ্রম দ্য রুফিং ম্যাটেরিয়াল। দ্যাট লোড যেটার কারণে সৃষ্টি হচ্ছে পার্লিনে সেটা হচ্ছে রুফে যে ম্যাটেরিয়ালটা ইউজ করছি সেটার জন্য। এন্ড দ্য সেলফ ওয়েট অফ দ্য পার্লিন ইটসেলফ। সো পার্লিনের নিজস্ব ওয়েট এবং রুফ থেকে যে লোড আসছে সেটা মিলেই হইতেছে ডেড লোডটা ক্যালকুলেট করতে হবে। What of the sag load are so small compared to the other load that we can safely neglect it. Sag load এর লোড গুলো আমাকে নিতে হবে না, কারণ এটা খুব অল্প, এটা নেগলেক্ট করলে হবে। তাহলে আমি এখানে জাস্ট কিছু থিওরিটিক্যাল পড়া করছে, এগুলো পরীক্ষা লেখার দরকার নেই। এগুলো জাস্ট কিভাবে ক্যালকুলেশন করতে হবে জাস্ট এটার একটা থিওরিটিক্যাল ধারণা দিচ্ছে। আমি ক্যালকুলেশন করব এখান থেকে। তো আমি যে অ্যাসাইনমেন্ট করব, ল্যাব রিপোর্ট করব, আমার এখান থেকেই শুরু হবে। কোথা থেকে, ফিগারটা আঁকার পর ক্যালকুলেশন অফ দ্য টোটাল ডেড লোড অন পারলিন। সো আমার যে ডাটাটা দিয়ে আছে এখানে কোশ্চেনে, এখান থেকে ডেড লোড আমি দেখে দেখে লিখবো কি কি দিয়ে আছে, এটা কোশ্চেনে দেয়া থাকবে। তাহলে আমি ক্যালকুলেশন শুরু করে দিচ্ছি। ক্যালকুলেশন অফ টোটাল ডেড লোড অন পারলিন, পারলিনের টোটাল যে লোডটা আসবে সেটা দেখি। উপরে যে টিন শিট ইউজ করব, সিজিআই শিট যেটাকে বলতেছি, সেটা লোড হচ্ছে 2 পিএসএফ, যেটা আমাদের কোশ্চেনে দেয়া আছে। পারলিনের তার নিজস্ব ওয়েট দেয়া আছে কত, 1.5 পিএসএফ। এটা অনেক সময় আমরা কি নিজেরা অ্যাসিউম করে নিতে পারি, অথবা এটা পরে চেক করতে পারবো যে এটা আমি যে লোডটা নিছি এটা ঠিক আছে কিনা। কারণ কি, কোন সেকশনের পারলিন ইউজ করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমার এই লোডটা আসবে। সো এটা একটু পরে আমরা চেক দেব। তাহলে আমরা কয়টা লোড পাইলাম, একটা হচ্ছে এই শীটে আর একটা হচ্ছে পার্লিনের নিজস্ব। আর স্যাগ রডের ওয়েট আমরা নিব না, কারণ কি স্যাগ রড হচ্ছে খুব মানে খুব অল্প এদের রিয়াটা ওয়েটটা, এটা নেগলেক্ট করলাম। তাহলে টোটাল কত নিলাম, টোটাল যোগ করা হয় 3.5 পিএসএফ। এটা হচ্ছে ডেড লোড, এটা কি লোড, ডেড লোড। আর এটা কাজ করবে কোথায়, এই ডেড লোডটা সোজাসুজি নিচে, গ্র্যাভিটির টানে সোজা নিচে কাজ করবে। তো এই ডেড লোডটাকে আমাকে তাহলে দুটো অংশে ভাগ করে ফেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রতি ফিটে কত, অর্থাৎ টোটাল প্রতি স্প্যানে কত কাজ করবে আমাকে আগে সেটা বের করতে হবে। ইউনিফর্মলি লোডটা বের করতে হবে। আমি টোটাল লোড বের করলাম কত, ডাব্লিউ। এই ডাব্লিউটা কত স্প্যান জুড়ে আছে, আমি একটু জিনিস খেয়াল করি। আমি পার্লিনের কোন অংশের জন্য বের করতেছি, রুফের এই অংশটার জন্য ইউজ করতেছি। আমি পুরো এখানে কত 22.361, এটা পুরো লেংথ অনুযায়ী আমি বের করব না, আমি এই প্রথমে এই সেগমেন্টের জন্য বের করব। আর এই সেগমেন্টটার দৈর্ঘ্য কত, 7.453। সো এখান থেকে এখানে ডিসটেন্স, এই ডিসটেন্সের জন্য পার্লিনের টোটাল কত
ওয়েট আসতেছে সেটা বের করতেছি। এই ডিসটেন্স যে কথা, এই ডিসটেন্স সেম কথা, এই ডিসটেন্সও সেম কথা। সো যে কোনো একটা ডিসটেন্সে বা যে কোনো একটা সেগমেন্টে টোটাল লোডিংটা কত আসতেছে সেটা বের করব। তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অর্থাৎ ইউডিএল অন পার লিন, ডব্লিউডিএল ইকুয়াল টু কত হবে, টোটাল লোড ইনটু পার লিনের স্পেসিং। তাহলে লোড ইনটু স্পেসিং করলে আসে 26.0855 এলবি পার ফিট, অর্থাৎ এই পুরো জায়গা অনুসারে তার কত আসতেছে, 26 দশমিক সামথিং একটা লোড কাজ করতেছে। তাহলে আমি স্পেসিংটা অবশ্যই কি এই জায়গাটাই নেব। ঠিক আছে, আমি এখান থেকে এখানে পুরাটা নিতে পারতেছি না, কারণ কি এই পার লিনটা এই জয়েন্ট থেকে এই জয়েন্ট পর্যন্ত কানেক্টেড। আমার এই জয়েন্ট থেকে যদি এখানে এই জয়েন্টটা আনা থাকতো তাহলে কিন্তু এটা পুরোটা নিতে হইতো। যেহেতু জয়েন্ট গুলো আলাদা আলাদা, আমাকে কি জয়েন্ট টু জয়েন্ট হিসাব করতে হবে। তাহলে এই পার লিনের উপর টোটাল ইউনিফর্মলি ইউডিএল লোড আসছে কত, 26.0855। ঠিক আছে, সেপটিক পর্যন্ত আমরা কি বুঝতে পারছি কি করছি? আচ্ছা, তো ইউডিএলটা তাহলে কিভাবে স্পেসিং এর জন্য হিসাব করছে। স্পেসিং বলতে এই অংশটার জন্য কত আসছে এই লোডটা হিসাব করছে। ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে এখানে ডিসটেন্স 7.453। তাহলে আমার লোড ডেড লোড আসছিল কত, 3.5। তো আমি যদি 3.5 কে 7.4 দিয়ে গুণ দেই তাহলে একটা পার লাইনের জন্য কত লোড আসতেছে ইউনিফর্মলি 26 দশমিক সামথিং, এটা বেড়ে গেছে। আর এই মানটা হচ্ছে মেইনলি এইটা WDL, যেটা সোজা নিচে কাজ করতেছে। এখন এই লোডটা দুইটা ডিরেকশনে ভাগ হয়ে যাবে, যেটা কোশ্চেনে বলা ছিল, কারণ পারলিংটা ইনক্লাইন করা আছে। ইনক্লাইন করা থাকলে তখন এদের এক্স ডিরেকশন হবে এদের রুফ বরাবর, আর এটার ওয়াই ওয়াই হবে কি এক্স এর পারপেন্ডিকুলার বরাবর। সো ওয়াই এর সাথে আমাকে থিটাটা ক্যালকুলেট করতে হবে। থিটাটা কার সাথে আছে, ওয়াই এর সাথে। আর থিটার মান অবশ্যই আমরা কি গত ক্লাসে দেখেছিলাম থিটার মান কিভাবে বের করতে হয়। তো যখন ডেটা দেওয়া থাকবে, ডেটা থেকে আমাকে আগে স্লোপ বের করে ফেলতে হবে। ঠিক আছে, থিটা সমান কি লম্ব বাই ভূমি। আর এখানে দেখি যে লম্ব কত আর ভূমি কত। যে ফিগারটা দেয়া আছে এখানে লম্বটা হইতেছে কত, 10 ফিট, আর এখানে ভূমিটা হচ্ছে এখান থেকে এখানে কাউন্ট করতে হবে, কারণ এটাকে আমি ত্রিভুজ কল্পনা করতেছি। সো এটা হচ্ছে কি ভূমি, তাহলে ভূমি হবে কত, 20 ফিট। ঠিক আছে, পুরোটা যদি 40 হয়। সো আমি এখান থেকে কি করলাম, থিটার মানটা বের করে ফেললাম 26 দশমিক সামথিং ডিগ্রি। তো গেল, থিটাটা আমি এখন পেয়ে গেছি। এখন আমাকে কি করতে হবে, পাওয়ার লাইনের যে ডেড লোডটা এটা আমাকে দুইটা ডাইরেকশনে ভাগ করে দিতে হবে, একটা এক্স ডাইরেকশনে একটা ওয়াই ডাইরেকশনে। সো এক্স ডাইরেকশনে থাকলে ওটাকে বলবে ডিএলএক্স, ওয়াই ডাইরেকশনে থাকলে ওটাকে বলবে ডিএলওয়াই। সো এক্স ডাইরেকশনে কি হবে, এক্স ডাইরেকশনে যদি আসি, থিটা কি এক্স এর সাথে আছে নাকি ওয়াই এর সাথে আছে, ওয়াই। তাহলে ওয়াই এর সাথে হলে ওয়াই বরাবর হবে cos থিটা। তাহলে এই যে ওয়াই বরাবর দিব cos থিটা, আর এক্স হবে এটার উল্টা sin থিটা। তো আমি গুণ করে দিয়ে এক্স ডাইরেকশনে লোড বের করে ফেলছি, প্রতি ফিটে কত আসবে, ওয়াই ডাইরেকশনে বের করে ফেলছি প্রতি ফিটে কত আসবে। সো এক্স ডাইরেকশনের মান পেয়ে গেলাম, ওয়াই ডাইরেকশনের মান পেয়ে গেলাম। এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে এক্সিস বরাবর আলাদা আলাদা, এক্স ডাইরেকশনের জন্য একরকম, ওয়াই ডাইরেকশনের জন্য একরকম। সেখানেই বলা আছে সুন্দর করে যে ওয়াই ডাইরেকশন, অর্থাৎ এই ওয়াই ডাইরেকশন যেটা আছে, ওয়াই ডাইরেকশনের যে লোডিং এটার জন্য পুরোটা 25 ফিট ধরতে হবে। 25 ফিট মানে কি বে স্পেসিংটা আর কি। আমি যে এখন বের করতেছি এখানে যেটা দেখা যাচ্ছে না, এই যে পাওয়ার লিনটা এখান থেকে সরাসরি 25 ফিট পর্যন্ত মানে আছে আর কি। তাহলে আমাকে কি করতে হবে, 25 ফিটের জন্য ক্যালকুলেশন করতে হবে কোন বরাবর, ওয়াই এক্সিস বরাবর যদি নিতে চায়। ঠিক আছে, তাহলে লোডিং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য রুফ সারফেস। সো যেটা বলা হলো ওয়াইটা কেমন আসলে, এটা হচ্ছে এটা যদি রুফ সারফেস হয়, রুফ সারফেস পারপেন্ডিকুলারে হচ্ছে ওয়াই এর ডাইরেকশনটা, আর রুফ বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে এক্স এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের পারপেন্ডিকুলার হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে আমার ওয়াই ডাইরেকশনটা হচ্ছে কি রুফের পারপেন্ডিকুলার, আর ওয়াই ডাইরেকশনটা নিতে হলে আমার এখান থেকে টোটাল 25 ফিট পুরোটা নিতে হবে। সো ওয়াই ডাইরেকশনে তাহলে আমি টোটাল লেংথ ধরবো 25 ফিট, এটা বলে দিল। আর যদি এক্স ডিরেকশনে নিতে চাই, আমার লেংথটা ভাগ হয়ে যাবে, এদিকে হবে 12.5, ওই সাইডে হবে 12.5। এটা হচ্ছে বরাবর রুফ সারফেস বরাবর। খেয়াল করেন, এটা হচ্ছে রুফের এক সাইড, আর এটা হচ্ছে মনে করেন রুফের আরেক সাইড, তাহলে রুফটা এই দিকে কাজ করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এক্সিসটা রুফ বরাবর, এই যে এক্স এক্সিসটা হচ্ছে রুফ বরাবর। তো এই যে রুফ বরাবর এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়ে গেছে। ঠিক আছে, এদিকে নিব 12.5, এদিকে নিব 12.5, অর্থাৎ এক্স এক্সিস কে দুই ভাগে ভাগ করা ফেলা হয়েছে। এটা হইতেছে কথা। আপনি এটাকে মানে 3D তে কল্পনা করেন, 3D তে কল্পনা করলে তখন মাথায় আসবে বিষয়টা। আপনি এখানে নিলে এখানে কিন্তু কি কোনো সাপোর্ট আসে না, কিন্তু এক্স এক্সিস এর জন্য এক্সট্রা একটা মাঝখানে সাপোর্ট এসে যাবে।
একটু পরে আমরা যখন ডায়াগ্রাম আঁকতে যাব তখন দেখবো। সো এক্স এক্সিস এর জন্য আমরা কি করলাম, যে উপাংশটা ভাগ হয় সেটা বের করলাম, ওয়াই এক্সিস এর জন্য ভাগ করলাম। টোটাল লেংথ এর বেলায় আসলে ওয়াই এক্সিস বরাবর যেটা থাকবে ওটার জন্য টোটাল 25 ফিট নিয়ে নিব, আর এক্সিস বরাবর নিব অর্ধেক অর্ধেক, 25 এর অর্ধেক। সো আমি যদি বে চেঞ্জ করে দিই, আমি যদি 30 ফিট দেই, তাহলে এক্স এক্সিস এর জন্য কত হবে, 15 ফিট আর 15 ফিট। এভাবে করে আমাকে কি করতে হবে, আলাদা আলাদা হিসাব করতে হবে। এখন আপনার লোডিং শেষ, এখন আসি মোমেন্ট ডিস্ট্রিবিউশন, অর্থাৎ মোমেন্ট, ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় হবে। সো এখানে কোশ্চেনে থিওরিতে আগে বলে দিছিল যে আপনার ওয়াই ওয়াই এক্সিস বরাবর অর্থাৎ ওয়াই ডাইরেকশনে এটা কি সিম্পল বিম হিসেবে কাজ করবে, সিম্পলি সাপোর্টেড বিম হিসেবে কাজ করবে কোন এক্সিসে, ওয়াই এক্সিসে। এই যে এই পয়েন্টটা ইজিলি বলে দিছিল এখানে, ঠিক আছে। আর এক্স এক্সিসে কাজ করবে কন্টিনিউয়াস বিম হিসেবে। সো আমি যখন ওয়াই এক্সিস, এটা হচ্ছে কার জন্য আঁকতেছি, এটা হচ্ছে ওয়াই এক্সিস এর জন্য আঁকতেছি, এই যে ওয়াই ডাইরেকশনে। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর ওয়াই ডাইরেকশন, এটা হচ্ছে একটা সিম্পল বিম, এদিকে একটা সাপোর্ট আছে, এদিকে একটা সাপোর্ট আছে, উপরে এই ইউনিফর্ম লোড কত কাজ করতেছে, ডব্লিউডিএল ওয়াই, যেহেতু এটা ওয়াই ডাইরেকশন তাহলে এটা কি হবে, ডব্লিউডিএল ওয়াই, এটা পুরোটা ইউনিফর্ম লোড কাজ করতেছে। তাহলে সাপোর্ট বরাবর এই লোডটা কি হয়ে যাবে, উপর থেকে যদি মনে করেন 4 কাজ করে, এদিকে কাজ করবে 2, এদিকে কাজ করবে 2, সাপোর্ট রিঅ্যাকশন এসে যাবে কি এই এই লোডের অর্ধেক অর্ধেক। তাহলে এটা যদি WL/Y হয়, এটা হয়ে যাবে কি WL/2, এটা হয়ে যাবে WL/2, অর্থাৎ রিঅ্যাকশন গুলোর মান আর কি। সো একটু পর্যন্ত কি বুঝতে পারছে? না স্যার, আচ্ছা, কোন জিনিসটা বুঝেন না? সেই ইউনিফর্ম লোডটা স্যার। ইউনিফর্ম লোডটা, আচ্ছা। এখানে যে ডেড লোডটা কাজ করতেছে এটা কি, এটা মানে ফিক্সড হচ্ছে নিচে কাজ করতেছে, আর আমার পাওয়ার লিনটা ইনক্লাইন করা আছে, এটা রুফ বরাবর এক্স অ্যাক্সিস আর রুফের পারপেন্ডিকুলার বরাবর ওয়াই অ্যাক্সিস। এইটাকে আমাকে দুটো ভাগে ভাগ করতে হয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর একবার, ওয়াই অ্যাক্সিস বরাবর একবার। তো এক্স অ্যাক্সিস বরাবর একটা লোড পাইলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লোড পাইলাম। এখন আমার কথা হচ্ছে, আমার এই লোডটা, লোড বের করে কেন, মোমেন্ট বের করার জন্য লোড গুলা বের করতে হয়েছে, কারণ আমি জানি মোমেন্ট নিতে হলে আমাকে ডাব্লিউ আনতে হয়। তো আমি একবার ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট বের করব, আর এবার এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্ট বের করব। তো ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্ট নিতে হলে আমাকে সিম্পলি সাপোর্টেড বিম হিসাব করতে হবে, কারণ আমাকে থিওরিতে বলে দিচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর কি আসবে, সিম্পলি সাপোর্টেড বিম আসবে, আর এক্সিস বরাবর যেটা আসবে সেটা হচ্ছে কি কন্টিনিউয়াস বিম আসবে, ঠিক আছে। তাহলে আমি একটা কি সিম্পলি সাপোর্টেড বিম এঁকে ফেললাম। সিম্পলি সাপোর্টেড বিম আঁকছি কার জন্য, ওয়াই ডাইরেকশনে যেটা আছে সেটার জন্য। তো ওয়াই ডাইরেকশনে আছিল কি WDL/Y, এই যে ওয়াই ডিরেকশনে কি আছে WDL/Y, সেই WDL/Y টা এটা ইউনিফর্মলি কাজ করতেছে। তো আমি জানি কোন একটা ইউনিফর্ম লোড উপর থেকে কাজ করলে সেটার রিঅ্যাকশন হয়ে যায় কি লোডের অর্ধেক অর্ধেক। উপর থেকে যদি 4 লোড কাজ করে, এখানে হবে কি 2 লোড, এখানে হবে 2 লোড, অর্থাৎ এটা ভাগ হয়ে যায়। তো এখানে WDL/Y আছে, এটাকে কি করলো, অর্ধেক অর্ধেক করে ফেললো রিঅ্যাকশন বের করার জন্য। এখন রিঅ্যাকশন কেন বের করছি, ম্যাক্সিমাম মোমেন্ট বের করার জন্য। আর আমরা ডাইরেক্ট যদি এই মানটা মনে থাকে, তাহলে ডাইরেক্টলি এখানে কি লিখে ফেলবো, DL/Y L²/8, অর্থাৎ WL²/8, এটা কার মান, ম্যাক্সিমাম মোমেন্টের মান। আমরা জানি সিম্পলি সাপোর্ট বিমে মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হয়, এরকম হয়, ঠিক আছে। সো ওয়াই ডাইরেকশনের জন্য বা ওয়াই অ্যাক্সিসের জন্য এই লোড, এই ম্যাক্সিমাম মোমেন্ট বের করাটা কোনো ব্যাপারই না, কারণ কি আমি মান যতই চেঞ্জ করি না কেন, আপনাদের এখানে কি এল এর মানটা চেঞ্জ হবে আর ডব্লিউ এর মানটা চেঞ্জ হবে, বাকি সব মেকানিজম তো একই থাকবে নাকি। জি স্যার। সো ওয়াই ডাইরেকশনের জন্য প্রথমে একটা তাহলে মোমেন্ট ডায়াগ্রাম এঁকে ফেললেন। এখন এরপরে দেখবেন যে এখানে মান বসাইতে হচ্ছে, ঠিক আছে। মোমেন্ট ডায়াগ্রামে আপনার এখনো কাজ শেষ হয়নি, আপনি ওয়াই ডাইরেকশনের জন্য আঁকছেন, আপনাকে এখন এক্স ডাইরেকশনের জন্য আঁকতে হবে। তো এক্স ডাইরেকশনে কি বলছিল, কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম মানে মাঝখানে তাহলে নিশ্চয়ই আরেকটা সাপোর্ট করছে, তাহলে এদিকে একটা বিম আছে, এদিকে একটা বিম আছে, তাহলে টোটাল এখানে কয়টা ইয়া হয়ে গেছে, স্প্যান কয়টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। ওরা বলে না যে এক্স অ্যাক্সিসে কি আছে, সিম্পলি সাপোর্টেড বিম আছে, ওটা বলে না। তো এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি যাইতে থাকি, তাহলে আমার কয়টা আসবে, 3টা সাপোর্ট এসে যাবে, একটা দুইটা তিনটা। আমি একটু ফিগার দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই যে মনে করেন যে এটা আপনার কি, এটা আপনার এক্স অ্যাক্সিস, এখানে মাঝখানে আরেকটা সাপোর্ট করে গেছে আর কি, তাহলে আপনার এখানে কয়টা হবে, একটা দুইটা তিনটা, ঠিক আছে। অর্থাৎ যদি আমি এই সাইড থেকে যদি খেয়াল করি, এই সাইড থেকে, তাহলে এখানে মাঝখানে আরেকটা সাপোর্ট করে গেছে। সো এই জন্য আপনার এক্স অ্যাক্সিসে কয়টা নিতে হচ্ছে, 3টা।
তাহলে x ডাইরেকশনে যদি আমি মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাই, আমাকে তিনটা সাপোর্ট দিয়ে দিতে হবে। উপরে হচ্ছে WDLX হবে, কারণ যেটা x অ্যাক্সিস তাহলে এটা XC হবে। এটা UDL কাজ করতেছে উপরে। এই মানগুলো একটু মনে রাখতে হবে আপনাকে। এখানে রিঅ্যাকশন হবে 3/16 লোড, 5/8 লোড, আর হচ্ছে 3/16 লোড। ঠিক আছে, তিনটা লোড কাজ করবে। আগেরটা আমরা ইজিলি 2 দ্বারা ভাগ করে ফেলছি, কিন্তু এটার বেলায় করা যাবে না। ঠিক আছে, আবার এটার বেলা আমি এটাকে 3 দ্বারা ভাগ করলেও হবে না। এটা হচ্ছে কি মোমেন্ট নিয়ে নিয়ে বের করছে বিভিন্ন পয়েন্টে। তো এই লোডটা আসছে কত, 3/16 W, 5/8 আর হচ্ছে 3/16। তাহলে তিনটা রিঅ্যাকশন আমি ভাগ করলাম সাপোর্ট গুলা বরাবর। ভাগ করার পর এই জায়গায় হচ্ছে কি, এই সাপোর্টটা থাকার কারণে এখানে একটা নেগেটিভ মোমেন্ট এসে যাবে। তো এক্স অ্যাক্সিস এর মোমেন্ট ডায়াগ্রামটা একটু কঠিন। সিম্পলি সাপোর্টেড বিমে শুধু একটাই পাইলাম, কিন্তু এখানে কন্টিনিউয়াস বিমে আমি দুই ধরনের মোমেন্ট পাবো, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভ যে মোমেন্টটা পাইছে এই জায়গায়, সেটা হচ্ছে কত, 9/512। ঠিক আছে, 9/512 W L স্কয়ার। আর এখানে পাইলাম সেম 9/5 W L স্কয়ার। কিন্তু নেগেটিভ মোমেন্ট আসতেছে কি পজিটিভ চাইতে বেশি, W L স্কয়ার বাই 32। তাহলে কার মানটা বেশি, এটার মান বেশি না এটার মান বেশি? পজিটিভের মান বেশি হবে না নেগেটিভের মান বেশি হবে? নেগেটিভের মান বেশি স্যার। এটা হচ্ছে 512 দ্বারা ভাগ হয়ে গেছে, তার মানে এটার মান ছোট হয়ে গেছে না অনেক? জি স্যার, অনেক ছোট হয়ে গেছে। এটা মাত্র 32 দ্বারা ভাগ, তার মানে এটার হচ্ছে কি, এটার এই মোমেন্টটার মান বেশি। তো পজিটিভ চাইতে নেগেটিভের মান বেশি হয়ে গেছে। এখন আমি যদি এক্স ডাইরেকশনে ম্যাক্সিমাম মোমেন্ট কাউন্ট করি, আমি তাহলে এগুলো ইউজ করব না, আমি ইউজ করব কাকে, WL স্কয়ার বাই 32 কে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই এতগুলো আঁকার কারণ কি, এতগুলো আঁকার কারণে ম্যাক্সিমাম মোমেন্টটা বের করার জন্য। এখানে বের করছি কি, সিম্পলি সাপোর্টেড বিমে ম্যাক্সিমাম মোমেন্ট WL স্কয়ার বাই 8, আর y অ্যাক্সিসে বের করছি তাহলে কি, সরি x অ্যাক্সিসে WL স্কয়ার বাই 32। এগুলা নিচ্ছি না কেন, কারণ এগুলোর মান খুবই ছোট, ম্যাক্সিমাম মোমেন্ট পাইছি এটা। সো এই মোমেন্ট ডায়াগ্রাম পর্যন্ত কি সবাই বুঝছি? স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, কি কথা? স্যার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে আমাদের 9 ভাগ স্যার হচ্ছে 512 স্যার, যেটা স্যার বের করছি স্যার, হ্যাঁ, এটা ক্যালকুলেশন দেওয়া নাই, শুধুমাত্র আমরা মুখস্থ বসাই দেবো কি না স্যার? ডাইরেক্ট মুখস্থ পড়া দিবেন। আপনি পারলেন যে কোনো ইউজ করবেন না কেন, আপনাকে x অ্যাক্সিসে কন্টিনিউয়াস বিম আর y অ্যাক্সিসে সিম্পলি সাপোর্ট বিমেই আসবে। তার মানে আপনার এই মানগুলো মুখস্থই, এগুলো চেঞ্জ হবে না। মান যদি ডাটা চেঞ্জ হয় কি হবে, w এর মান চেঞ্জ হবে আর l এর মান চেঞ্জ হবে। ক্লিয়ার এখন? জি স্যার। যদি আমি লোড চেঞ্জ করি তাহলে যে w এর মান আগে এখানে 20 ইউজ করলে কোশ্চেনে আপনি 30 ইউজ করবেন, l এর মান এখানে 25 আছে, আপনি কোশ্চেনে 30 দিলে এখানে 30 হবে। ঠিক আছে, কিন্তু বাকি ক্যালকুলেশন গুলো এগুলো একই থাকবে। তো এগুলো একটু হালকা মনে রাখতে হবে আর কি ডেটাগুলো। তাহলে আমরা এই x অ্যাক্সিস এর জন্য মোমেন্ট বের করলাম, সরি y অ্যাক্সিস এর জন্য, আর এটা হচ্ছে কি x অ্যাক্সিস এর জন্য। এই দুটো ধরনের মোমেন্ট ডায়াগ্রাম আমরা ট্রাই করব। বাসায় যদি এগুলো না লিখি তাহলে এগুলো কখনোই আমাদের স্টেপগুলো মাথায় থাকবে না। সো প্রথম থেকে যদি আরেকটু রিভিশন দেই, আমরা কি কি বের করছি? কিছুই বের করিনি, শুধু ডেড লোড দেয়া আছে। ডেড লোড থেকে আমরা ইউডিএল টা বের করছি। ইউডিএল থেকে আমরা x এ কি কোন ধরনের, মানে x এর টোটাল ইউডিএল কত আসতেছে, y এর টোটাল ইউডিএল কত আসতেছে এটা বের করছি। এইটা বের করার পর আমরা y ডাইরেকশনে ম্যাক্সিমাম মোমেন্ট কত আসছে আর x অ্যাক্সিসে ম্যাক্সিমাম মোমেন্ট কত আসছে এটা বের করছি। একটু পর্যন্ত কি সবাই পারবো? জি স্যার। ঠিক আছে, এখন আসি যে এই যে কষ্ট করে যে ম্যাক্সিমাম মোমেন্ট বের করছি এগুলোর মানগুলো শুধু বসাবো। তাহলে x এ কত পাইলাম, w এর স্কয়ার বাই 8। w এর মান কত হবে, dyl, তো আমরা অলরেডি বের করছি তাই না? dyl কত ছিল, 23, আর এটা ছিল 11। ঠিক আছে, x ছিল 11, তাহলে আমি এখানে 23 11 বসাই দিই। তাহলে y এর 23 বসাইলাম, l এর মান 25 বসাইলাম, আর এখানে x এর মান কত 11 বসাবো, l এর মান 25 বসাবো। পরাই আমি কি করলাম, আমি ম্যাক্সিমাম যে বেন্ডিং মোমেন্ট আসছে বেন্ডিং মোমেন্টটা বের করে ফেললাম। একটু খেয়াল করেন যে মানটা আসবে সেটা কি, সরি সেটা ফিট এলবি তে আসবে, ফিট এলবি। কারণ কি, আমার এই 25টা কিসে আছে, ফিটে আছে, আর এখানে 23টা কিসে আছে, এলবি তে আছে। এটা আমরা কিপ ফিটে নিয়ে যাব। ঠিক আছে, কিপ ফিটে নিয়ে যাব, অর্থাৎ এই বড় মানটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দিব। এলবি কে যদি 1000 দিয়ে ভাগ দেই সেটা কিসে চলে যাবে, কিপে চলে যাবে। সো আমরা কিপে রাখবো মানটা। তাহলে mxx আর my টা পাই গেছি। mxx কি, মোমেন্ট অ্যাবাউট x অ্যাক্সিস, my টা কি, মোমেন্ট অ্যাবাউট y অ্যাক্সিস। সো মোমেন্ট পর্যন্ত কি সবাই বের করতে পারবো?
জি স্যার পাবেন স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ডেড লোড থেকে ইউনিফর্ম লোড বের করছি, ইউনিফর্ম লোড থেকে এক্স অ্যাক্সিস এর ইউনিফর্ম, ওয়াই অ্যাক্সিস এর ইউনিফর্ম লোড বের করছি। ওগুলোর মান কেন বের করছি? এক্স অ্যাক্সিস এ ম্যাক্সিমাম মোমেন্ট কত আসছে সেটা বের করছি, ওয়াই অ্যাক্সিস এ ম্যাক্সিমাম মোমেন্ট কত আসছে সেটা বের করছি, তারপর ম্যাক্সিমাম মোমেন্টটা মান বসায় দিছি, আপাতত একটু করছি। এখন আপনাকে যে সেকশন, আপনি মনে করেন যে ইনিশিয়ালি আপনি যে চ্যানেলটা নিলেন পাওয়ার জন্য, সেটা হচ্ছে সি সেকশন, একটা সি সি জানি যে আমরা এরকম থাকলে ওটাকে কি বলে? সি সেকশন বলে, ঠিক আছে? আমরা তো এখানে ফিগারও দেখছি, এই যে চ্যানেলটাকে কি বলে? সি চ্যানেল বা সি সেকশন, ঠিক আছে? তো আপনি পাওয়ার জন্য সি সেকশন নিছেন, যেটার ক্রস সেকশন কত? 3 ইনটু 4.1। এটা জাস্ট একটা জুম করে নিছেন প্রত্যেকে চার্ট থেকে, ঠিক আছে? চার্ট থেকে আপনি একটা সেকশন নিয়ে নিলেন। তো ওটার জন্য চার্টেই আছে যে এটার জন্য সেকশন মডিউলাস হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এত, ওয়াই অ্যাক্সিস বরাবর এত। সেকশন মডিউলাস আপনারা যদি আরসিসি এর ম্যাথ গুলো করে থাকেন, আরসিসি বইয়ের পিছনে কি থাকে? বিভিন্ন চ্যানেলের জন্য কি থাকে? সেকশন গুলো থাকে, ঠিক আছে? তো এখানেও সেম, আপনার যে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালে আপনি চ্যানেল কোনটা ইউজ করতেছেন সেটার উপর বেস করে কি থাকবে? সেকশন মডিউলাস থাকবে। আপনাকে এখানে যদি একটা সেকশনের ক্যালকুলেশন দেখাইছে, আপনাকে কিন্তু অনেকগুলো সেকশন নিয়ে ট্রায়াল করতে হবে। ট্রায়াল করে আপনার যেটার জন্য ফিজিবল, যেটার জন্য লোড ওকে হচ্ছে, আপনি সেটা শুধু সেই চ্যানেলটা ইউজ করবেন। তো সেটার ক্যালকুলেশন এখানে চার্টে দেয়া আছে, খুব ইজি। আমরা প্রথমে কি 3 to 4.1টা ধরে মানে একটা ক্যালকুলেশন শিখে ফেলছি। এই ক্যালকুলেশন শিখে কি করলাম? কিভাবে অ্যাকচুয়াল বেন্ডিং বের করতে হয়, কিভাবে অ্যালুয়েবল বেন্ডিং বের করতে হয়, শুধু এই দুইটা মান বের করে দেখছি। কিন্তু বাকি এখানে যে চার্ট বানাইছে, বাকিটা হচ্ছে আপনাকে নিজে নিজে বের করে দেখাতে হবে, ঠিক আছে? আসি এখানে অ্যাকচুয়াল বেন্ডিং কি আর অ্যালুয়েবল বেন্ডিং কি। তাহলে আপনি এই মানটা কোত্থেকে পাইলেন? এই যে চ্যানেল C3 into 4.9, এটা কোত্থেকে পাইলেন? চার থেকে স্যার। এটা 4 থেকে পাইছেন, ভেরি গুড। 4 থেকে CXX এবং CYY, সরি XXS এবং XYY, এগুলো কি? এগুলো 4 থেকে স্যার। 4 থেকে সেকশন মডিউলাস বলে এগুলাকে, সেখানে লেখা আছে যে এগুলো হচ্ছে সেকশন মডিউলাস। এখন আসি অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস, আপনি কতটুকু অ্যালাউ করতেছেন? আপনার টোটাল আলটিমেট থেকে আপনি 0.66 পর্যন্ত কি অ্যালাউ করতেছেন? আলটিমেট স্ট্রেস ইনটু 0.66, যেটা পাবো সেটা হচ্ছে কি? অ্যালাউবল বেন্ডিং। আপনি তাহলে অ্যালাউ করতেছেন কত করে? 23.76 পর্যন্ত আপনি অ্যালাউ করতেছেন, কারণ আপনি 36 স্টিল ইউজ করছেন। তাহলে আপনার FY ছিল কত? 36 KSI। তাহলে 6.66 দিয়ে গুণ করলে আপনার অ্যালাউবল হয় কত? 23.76। এটা কেন লাগে? এটা আপনি চেক করার জন্য, আপনার যে অ্যাকচুয়াল বেন্ডিং আসছে, বেন্ডিং মোমেন্ট থেকে বের করবেন অ্যাকচুয়াল বেন্ডিং। এই বেন্ডিং মোমেন্ট এই টেস্টটাকে কি করতেছে কিনা, ক্রস করতেছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? যদি ক্রস করে ফেলে তাহলে তো সেটা নেওয়া যাবে না, কারণ আপনি এলাও করতেছেন 23 পর্যন্ত। 23 এর নিচে থাকলে ওকে, আবার 23 এর বেশি ছোট হয়ে গেলে কিন্তু সেটাও কিন্তু ওকে হবে না, তখন ক্রস সেকশন বেড়ে যাবে। আবার ক্রস সেকশন বাড়লে আমার টাকা বেড়ে যাবে, ইকোনমিক্যালি আমি মানে আমার টাকা বেশি খরচ হয়ে যাবে ওই স্ট্রাকচার ডিজাইন করতে গেলে। তো আপনাকে এই জন্য কি বললো, প্রথমে অ্যালাউবল স্ট্রেসটা বের করবেন। অ্যালাউবল মানে কি? আলটিমেটের 0.66, ঠিক আছে? 0.66 অফ আলটিমেট। আর আলটিমেটটা কোথায় দেয়া আছে? আলটিমেটটা শুরুতেই তো দেয়া আছে, আপনাকে চার্টে দিয়ে দিবে। ডেটা যখন দিয়ে দিবে আপনাকে কোশ্চেনে, এখনই বলে দিবে যে আলটিমেট কত। 36 মানে যেটা আলটিমেট হচ্ছে কত? 36 KSI। আর আমরা তো এর আগের লেকচার গুলোতে দেখেছি 56 থাকলে কি হয়, 50 হলে কি হয়, মানে বিভিন্ন নামকরণের জন্য ওদের আলটিমেট স্ট্রেন গুলো কত হয় সেটাও দেখে এসেছি আগের লেকচার গুলোতে। সো এগুলো একটু দেখে নেবেন, যদি আমি 36 এর বদলে অন্য স্টিল দিই তখন আপনার কত হবে, ঠিক আছে? এটা একটু চেক করে নেবেন। এখন আমি কি করলাম? অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস বের করলাম, ঠিক আছে? 23.76 কি করলাম? অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস। এখন আমাকে অ্যাকচুয়াল বেন্ডিং বের করতে হবে। অ্যাকচুয়াল বেন্ডিং মানে কি? আমি যে এখানে মোমেন্ট বের করছি, এই মোমেন্ট গুলোর কারণে আমার অ্যাকচুয়ালি আসতেছে কত, ওই স্ট্রাকচারাল লোড আসতেছে কত, সেটা বের করব। বেন্ডিং স্ট্রেসের এই যে সেকশন মডিউলাস থেকে যে সূত্রটা আমরা প্রি স্ট্রেস কনক্রিটে করছি না, কারো কি মনে আছে এই ফর্মুলাটা? F = + my/i, মনে আছে সবার? প্রি স্ট্রেস কনক্রিটে এগুলার ম্যাথ করছি এই ফর্মুলাটা দিয়ে। তো এই ফর্মুলাটা এখন আবার আসছে, বেন্ডিং স্ট্রেস বের করব এই ফর্মুলাটা দিয়ে। F = + my/i। তাহলে x অ্যাক্সিসে হবে mxs/y, টাকে ওরা cy হিসেবে ধরছে, ঠিক আছে? cy হিসেবে, কোনো সমস্যা নেই। x অ্যাক্সিসের জন্য এই সেন্ট্রোইডাল ডিসটেন্স হবে y এর, আর y অ্যাক্সিসের যে y মোমেন্টের জন্য সেন্ট্রোইডাল ডিসটেন্স হবে কার? x এর। সো
ফর্মুলাটা হচ্ছে কি my বাই আই, my বাই আই জাস্ট শুধু x এর জন্য x, y এর জন্য y, এভাবে করলো। সো পারলিনের জন্য তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট আমরা পজিটিভ হিসেবেই ধরবো, আমরা মাইনাস গুলো ধরতেছি না। তাহলে এখানে এভাবে লিখলাম, সিটাকে আই এর নিচে লিখবো, সিটা এখানে গুণ হিসেবে আছে, যদি আই এর সাথে সম্পর্ক করতে যায় এটা কি সরাসরি আই এর নিচে চলে যাবে। তাহলে এম কে রাখলাম, সিটাকে আই এর নিচে পাঠিয়ে দিলাম, ওয়াই এম কে রাখলাম, সিটাকে কি আই এর নিচে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে আই এর নিচে কেন পাঠালাম, আমরা যে এখানে এস ধরছি, এই যে এস বের হইছে, আমরা জানি আই বাই সি ইকুয়াল টু কি এস, অথবা আই বাই ওয়াই, সিটাকে আমরা ওয়াই হিসেবে আসলে ধরি, কিন্তু এরা এখানে সি হিসেবে ধরছে, কোনো সমস্যা নাই। তাহলে আই বাই সি অথবা আই বাই ওয়াই করলে কি পেয়ে এস পাই, অর্থাৎ সেকশন মডিউলাস পাই, এজন্য আমি সিটাকে পাঠাই দিছি নিচে। সেম ভাবে আই বাই সি করলে কি পাই এস পাই, তো এখানে এস এর মানগুলো বসাই দিলাম। একটু পর্যন্ত কি সবাই বুঝছি? জি স্যার। তাহলে আমরা অ্যাকচুয়াল লোডিংটা বের করে ফেলতে পারতেছি এইভাবে। mx কত বেরিয়েছে 1.8, my কত বেরিয়েছে 0.22, কি পে কিন্তু আবার কি পে। তাহলে আমার নিচে যেটা আছে সেকশন, এটা কিসে আছে ইঞ্চিতে, খেয়াল করেন এটা আবার কিসে আছে ইঞ্চিতে, সেকশন মডিউলাস ইঞ্চি কিউ, কিন্তু আমার যে মোমেন্টের মান দিয়ে আছে এটা কিন্তু আবার ফিটে, তো আমাকে কিন্তু ফিট থেকে কিসে কনভার্ট করতে হবে ইঞ্চিতে। সো আমি এটার সাথে কি 12 গুণ করে দিলাম, তাহলে এটা কিসে চলে গেল, মোমেন্টের মানটা ইঞ্চিতে চলে গেল। এখন আমি ইজিলি কি পেয়ে যাচ্ছি এফ এর মান, অর্থাৎ যে অ্যাকচুয়াল মানটা সেটা বের হয়ে যাচ্ছে আমার ট্রাস বডিতে, যে অ্যাকচুয়াল যে মোমেন্টটা অর্থাৎ যে বেন্ডিং স্ট্রেসটা তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা বের হয়ে গেছে কত 33.41। আচ্ছা, তাহলে আমি অ্যাকচুয়াল বেন্ডিং কত বের করলাম 33, কিন্তু আমার অ্যালাউবল কত 23। 153 তাহলে আমার এটা কি ঠিক আছে, আমি এটা কি ইউজ করতে পারবো, না এই স্যার, সেকশনটাকে আমি ট্রাসে পার্লিং হিসেবে ইউজ করতে পারবো? তাহলে না, বললাম যে আমার অ্যাকচুয়াল বেন্ডিং অ্যালাউবল থেকে বেশি, অ্যালাউবল কে ক্রস করে ফেলতেছে, সো দিস ইজ নট ওকে, দিস সেকশন ইজ নট ওকে। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে অর্থাৎ এই ক্রাইটেরিয়াটা মানতে হবে, আপনার অ্যালাউবলটা কি হতে হবে, অ্যালাউবলটা ছোট হইতে হবে, ঠিক আছে। এখানে এফবিটা কি, এফবি হচ্ছে অ্যালাউবল, তাহলে অ্যালাউবলটা কি হইতে হবে, ছোট। না অ্যালাউবলের চাইতে অ্যাকচুয়ালটা ছোট হইতে হবে। আপনাকে মনে করেন যে আপনি 50 কেজি বস্তা আলগাইতে পারেন, আপনাকে 52 কেজি দিয়ে দিলে আপনি কি পারবেন? তাহলে এই 50টা হচ্ছে অ্যালাউবল, আপনাকে 48 আলগাইতে হবে মিনিমাম, বা 48 তুলতে হবে, বা 47 তুলতে হবে, ঠিক আছে। এখন তাহলে এফপিটা হচ্ছে অ্যালাউবল, তাহলে এফপি থেকে হালকা ছোট হলে সেটা কি দিস সেকশন ইজ ওকে, আর যদি এফপি থেকে বড় হয়ে যায় তাহলে সেটা কখনোই ওকে না। সেকশনটাকে কি করতে হবে, মানে সেকশনটাকে বাড়াইতে হবে। সেম ভাবে আবার যদি এফবি যদি অনেক ছোট, এফবি থেকে যদি অ্যালাউবল যদি কি অ্যাকচুয়ালটা যদি অ্যালাউবল থেকে অনেক ছোট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ওকে হবে না, তখন আমার যে সেকশনটা নিব সেটা ইকোনমিকই হচ্ছে না, সেকশনটাকে আরো ছোট করতে হবে। তো এই চারটা অবশ্যই মনে রাখতে হবে আপনার, কেন, কারণ আপনার এফবির চাইতে এই মানটা ছোট হইতেছে কিনা সেটাই দেখতে হবে। যদি দেখা গেছে 23 একটু ছোট অর্থাৎ 20 হয় 21 হয় তাহলে ওকে, আর যদি আবার 17 18 হয়ে যায় তাহলে কিন্তু ওকে হবে না, ইকোনমিক হচ্ছে না। আবার যদি 23 কে ক্রস করে তাহলে কি হচ্ছে না, ওকে হচ্ছে না সেকশন, ঠিক আছে। তো আপনার হচ্ছে এই চার্টটাকে মেনটেন করতে হবে। চার্টটা কেমনে পাবেন, আপনার যে বিভিন্ন সি এর মানগুলো আছে ওই চার্টে অ্যাপেন্ডিক্সে, ওখান থেকে আপনি কি করলেন এক্স এবং ওয়াই এর মানগুলো দেখে দেখে বসা দিলেন, ওখান থেকে আপনি কি করলেন এক্স এবং এই সি এস এক্স এক্স এবং এস ওয়াই ওয়াই এর মানগুলো কোথায় বসালেন, এই ফর্মুলাতে বারবার বসিয়ে ট্রায়াল করলেন, এখানে বসালেন। এম এক্স আর এন ওয়াই তো সেম আগের মতোই, তাহলে এখানে এক্স এবং ওয়াই এর মানগুলো বসিয়ে আপনি অ্যাকচুয়াল লোডিং গুলো বের করছেন। আর অ্যালাউবল তো সবসময় একই থাকবে, কারণ কি আপনার অ্যালাউবল কেন একই, আপনি আপনার জন্য একটা একই স্টিল ইউজ করতেছেন 36, তো আপনার অ্যালাউবলটা 23 থাকবে সবসময়। তো এখানে অ্যালাউবল সবসময় 23 আছে, আপনার এস এর মান যেহেতু চেঞ্জ হচ্ছে আপনার অ্যাকচুয়াল বেন্ডিং চেঞ্জ হচ্ছে। তো দেখা গেছে এটা 23 থেকে বড় 33 নট ওকে, 23 থেকে বড় নট ওকে, 23 থেকে বড় নট ওকে, 23 থেকে হালকা ছোট ওকে, 23 থেকে বেশি ছোট নট ওকে, এটা ইকোনমিক না। 23 থেকে বেশি ছোট ইকোনমিক না, বেশি ছোট ইকোনমিক না। তাহলে আমি কোন সেকশনটা পাইলাম, কোন সেকশনটা পাইলাম আমি 4:5.4। তাহলে আমি পার্লিনের জন্য এই সি সেকশনটা ইউজ করব, যেটা আমার জন্য খুবই ইকোনমিক হবে। তাহলে আমি এভাবে ট্রায়াল করে করে
আমি কি অ্যাকচুয়াল বেন্ডিং বের করছি, তাহলে অ্যাকচুয়াল বেন্ডিং এর সূত্র কি, এটা F = m/s. এরপর আমি যে সেকশনটা নিছি 4.54, এটা ট্রাই করব যে এটা 454 হচ্ছে কি, 54টা হচ্ছে ওয়াইড বোঝায়, ঠিক আছে, লাস্টের ডিজিটটা কি ওয়াইড বোঝায়, তাহলে এর সেলফ ওয়াইড হচ্ছে 5.4। এটাকে আমি তার স্পেসিং দ্বারা ভাগ দিয়ে দেব। আমার যে স্পেসিং ছিল সেটা কত ছিল, 7.54। হ্যাঁ, আবার একটু দেখি আসি, অনেকের হয়তো মনে নাই। এই যে এখানে যে স্পেসিং এখান থেকে এখানে, এটার মান কত, 7.54। তাহলে এই যে এটা দিয়ে ভাগ দিয়ে দিব, ঠিক আছে। স্যার 54 না স্যার 45। আচ্ছা 45। তাহলে আমি যে ওয়াইডটা আছে এখানে সেকশনে, আমি তো এটাকে ওকে বললাম, এটা আসলে ওকে হচ্ছে কিনা আরেকটু চেক করে দেখতে হবে। তো 54 কে আমি তার স্পেসিং দিয়ে ভাগ দিয়ে দেখলাম যে এটা এত পিএসএফ, ঠিক আছে। তাহলে এটা এত পিএসএফ, তাহলে যেটা আমার সেলফ ওয়াইড 1.5 এর চাইতে ছোট আছে, তাহলে আমি বলবো যে হ্যাঁ এই সেকশনটা আমার বেন্ডিং মোমেন্টকে রেসিস্ট করতে পারবে। সো এটা হচ্ছে কি সাকসেসফুলি আমি এই সেকশনটাকে সিলেক্ট করতে পারবো। সো ডেড লোডের ক্যালকুলেশন হচ্ছে এটুকুই। সো ডেড লোডটা কি আমরা তাহলে এখন ডিজাইন করতে পারবো? যদি ডেড লোড ডিজাইন করা আসে, কেউ আমাকে স্টেপস গুলো বলতে পারবো? দেখি হাত তোলেন তো দেখি, মানে কারা স্টেপস গুলো বলতে পারবো, প্রথমে কি করব এরপরে কি করব, দেখি কার কার মনে আছে। এগুলোর উপর কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে ক্লাসে, যারা যারা এই মনোযোগ দিচ্ছেন এগুলোর উপর ফুলি অ্যাসেসমেন্ট হবে। আমি ক্লাসের মাঝখানে অ্যাসেসমেন্ট নিব, ক্লাসের লাস্টে নিব, আর ক্লাসের শুরুতে নিব, তিনটা অ্যাসেসমেন্টের উপর ল্যাবের মার্কিং গুলো হবে। স্যার Wow. স্টেপগুলো স্যার একটু রেকর্ড দেখতে হবে স্যার। রেকর্ড দেখি না, আমরা তো ডিসকাশন করবো, আমার এমন না যে সবই একদম বরাবর পারতে হবে, ঠিক আছে, সবই আমরা বরাবর পারবো না, আমরা রোবট না, আমরা চেষ্টা করতে পারি। হ্যাঁ দেখি মাজিদুল হক, আপনি সবার আগে হাত তুলেছেন, আপনি একটু ট্রাই করেন। স্যার এই স্যার রেকর্ড হচ্ছে। আচ্ছা রেকর্ডটা তাহলে পজ করুন। তো ল্যাব রিপোর্টে আপনাকে এই ফিগারটা প্রথমে ড্র করতে হবে, আর প্যাড টাইপের গ্রুপ ক্লাস এটা দিয়ে দিবেন, কারণ এর আগে তো আপনি ডাটা শিটটা লিখেছেন, বা ডাটা শিটটা যদি এর আগে রিপোর্টে না লিখেন, কি কি ডাটা দেওয়া আছে এটা লিখে ফেলবেন। লেখার পর এই ফিগারটা ড্র করবেন, ড্র করার পর আপনি সরাসরি ক্যালকুলেশন বারে চলে আসবেন, ক্যালকুলেশনে আপনি এটা ক্যালকুলেট করবেন। আরেকটা কথা বলে দিই, আপনাদের এক একজনকে এক একটা স্পেসিং ধরতে হবে। আপনি যদি এখানে 40 আছে, আপনি যদি 40 দিয়ে করতে থাকেন তাহলে হবে না। কেউ এটা 45 নেবেন, কেউ 48 নেবেন, কেউ এটারে 50 ধরবেন, কেউ এটারে 60 ধরবেন, কেউ স্পেসিংটাকে এখানে 25 আছে, কেউ 28 ধরবেন, কেউ 30 ধরবেন, কেউ 32 ধরবেন, কিন্তু কারোর সাথে যেন কারো না মিলে। হ্যাঁ, ও এরকম এক্সেপশনাল হইতে পারে যে কারো এখানে 32 আছে, কারো ওই জায়গায় 32 হয়ে গেছে, কিন্তু তার জন্য আবার এটা না মিলে। এই দুইটা ডাটা যদি মিলে যায় তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। তাহলে এই ডাটাগুলো চেঞ্জ করে ফেলবো, যে 40 ডাটা টা সব আছে, চেঞ্জ করতে হবে আর কি স্যার। হ্যাঁ ডাটাগুলো চেঞ্জ করে আমাকে জাস্ট ক্যালকুলেশন গুলো নিজে নিজে করতে হবে, যে আমরা পাচ্ছি কিনা দেখবো সেটা। তারপর হচ্ছে ডেড লোড ক্যালকুলেশন দিয়ে পারলিনের জন্য আপনি ক্যালকুলেশন পার্টে চলে যাবেন। এখানে এই কোশ্চেন ডাটা এগুলো ঠিক সেমই থাকবে, এগুলো চেঞ্জ করার দরকার নেই, আপনি শুধু স্পেসিং গুলো চেঞ্জ করবেন। সো ডেড লোড এটা লিখলেন, তারপর আপনার ওই যে আপনি হাইটটাও চেঞ্জ করবেন, এখানে 10 আছে তো হাইটটা 12 13 14 15 এইভাবে ধরতে হবে। তাহলে ওইটা ধরলে আপনার কি হবে, আপনার এখানে যে টিটাটা এই টিটার মানটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আপনার এই কি বলে এই ইউনিফর্ম লোডটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এগুলো লিখবেন যেভাবে আছে। আর এই লাইনটা লিখার দরকার নাই, এখানে 25 হবে, এখানে 12 হবে, এগুলো লেখার কোনো দরকার নেই। আপনি এই ফিগারটা ড্র করবেন, এই ফিগারটা অবশ্যই লাগবে এই ক্যালকুলেশনের পাশাপাশি। যেমন এটার পাশে আপনি এই দুইটার পাশে এই আপাতত এই ফিগারটা রাখলে হবে, এটা লেখার দরকার নেই। এই একটা ফিগার দিয়ে দিবেন এই দুইটা উপাংশ বের করার পাশে গেল। তারপর আপনাকে মুভমেন্ট বের করার সময় এই ফিগারটা অবশ্যই দেখাতে হবে, ম্যাক্সিমাম মুভমেন্ট কত হইতেছে। আপনি এটাকে গোল দাগ দিয়ে দিলেন, অর্থাৎ এটাই হচ্ছে ম্যাক্সিমাম। আর এখানে তো অলরেডি 3টা বেরিয়েছে, তার মধ্যে এটা ম্যাক্সিমাম, এখানে একটা গোল দাগ দিয়ে দিলেন, তার মানে আমি বুঝলো যে হ্যাঁ ঠিক আছে এটাই হচ্ছে ম্যাক্সিমাম। তারপর কি করলেন, আপনার ম্যাক্সিমাম মুভমেন্ট কত এখানে ডেটাতে বসায় দিয়ে বের করে ফেললেন, এগুলো থাকবে। এরপর আপনি এখানে একটা সেকশনের জন্য ট্রায়াল করে দেখাইছেন, এটাও থাকবে। মনে করেন আপনি এই সেকশনটার জন্য করছেন, ঠিক আছে, উপরে দেখলেন যে এখানে কত, তখন কিন্তু আর মোমেন্টের মান চেঞ্জ হয়ে গেছে। কারণ কি আপনি যে উপরে স্পেসিং গুলো ভিন্ন ধরছেন, আপনার এমএক্স আর এমওয়াইটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, সেম থাকুক সমস্যা নেই। তারপর এখান থেকে এফ এর মান বেড়ে গেছে, সেটা দেখলেন যে অ্যালাউয়েবলের ভিতর আছে কিনা। হ্যাঁ, তারপর
নট ওকে পর্যন্ত দিয়ে আপনার অঙ্ক হচ্ছে কি এখানে শেষ। নট ওকে দিয়ে আপনি কি করবেন, আপনি এই 3টা কন্ডিশন লিখে দিবেন যে এটা ছোট হলে ওকে, এটা বড় হলে নট ওকে, আবার বেশি ছোট হলে নট ওকে। এই 3টা কন্ডিশন লিখে দিয়ে আপনার ল্যাব রিপোর্ট শেষ করতে হবে, আপনাকে আর এই চার্ট ফলো করতে হবে না। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আর এখানে লাস্ট তাদের দিতে হবে স্যার বুঝি না। ডিজাইন লোড গুলো যারা আগের মানে ল্যাব রিপোর্টে লিখে ফেলছে স্যার, ওদের তার ডিজাইন লোড গুলো লিখতে হবে না, মানে ডিজাইনের যেটা না না না, ওগুলো লিখতে হবে না। ওই যে যারা আগে স্পেসিং গুলো চেঞ্জ করছেন, অর্থাৎ স্পেসিং 25 রাখছেন, এখানে 40 রাখছেন, এগুলো একটু ঠিক করে ফেলবেন আর কি, কারণ তো আমি ফাইনালি ল্যাব রিপোর্ট জমা নিব, তখন ওইগুলো যেন কি স্পেসিং গুলো একটু ভিন্ন থাকে আর কি। ঠিক আছে, এখন আপাতত যারা যেভাবে রিপোর্ট জমা দিচ্ছিলেন ওটা ওভাবেই থাকুক, যে ফাইনালি যখন জমা নিব তখন যেন স্পেসিং গুলো কি চেঞ্জ থাকে। তাহলে সেলফ ওয়াইডটা লাস্টে অ্যাড করে দিতে হবে। আপনি যে এখানে কত বের করছেন, মনে করেন আচ্ছা আপনার এটা নট ওকে হলে আর এটা কি এটা চেক করা লাগতেছে না, তো কোনো কারণে কেউ স্পেসিং চেঞ্জ করার ফলে যদি এটা যদি ওকে হয়ে যায়, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এদের সেলফ ওয়াইডটাকে চেক করে দেখাইতে হবে। অর্থাৎ আপনি এখন কত সেকশন নিলেন, আপনি এখন সেকশন নিলেন সি 4.1, তাহলে 4.1 কে আপনার স্পেসিং 7.4 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, ভাগ দিয়ে দেখতে হবে এটা 1.5 এর নিচে আছে কিনা, নিচে থাকলে তাহলে বলবেন যে হ্যাঁ ওই সেকশনটা ওকে। এখন কি বুঝতে পারছেন কতটুকু ক্যালকুলেশন করবেন? ইয়েস স্যার। তাহলে ঠিক আছে, এখন থেকে আপনাদের এই ডেটা যেহেতু শুরু হয়েছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো বুঝতে হবে, করতে হবে, নিজের মতো করে সবাই করেন, হুবহু দেখে করার কোনো দরকার নেই। আর এগুলো যদি নিজে করতে পারেন তাহলে আপনার স্টেপ গুলো যদি মাথায় থাকে, ফিউচারে কখনো যদি কোনোদিন ট্রাস্ট ডিজাইন করতে হয় আপনি ইজিলি বলতে পারবেন যে এইভাবে এইভাবে ট্রাস্ট ডিজাইন করতে হয়। ঠিক আছে, তো আমরা এরপরে ক্লাসে কি করব, উইন্ডোড নিয়ে জানবো, উইন্ডোড কেমনে করতে হয়, উইন্ডোড সহ ক্যালকুলেশন কেমনে করতে হয়। ঠিক আছে, শুধু লোড গুলো একটু চেঞ্জ হবে, বাকি প্রসিডিউর সব একই। তাহলে আজকে ক্লাস একটুকুই থাকুক, ঠিক আছে? ওই আসসালামু আলাইকুম স্যার। আমি এক্সট্রা টাইম নেওয়ার জন্য অত্যন্ত দুঃখিত। না স্যার, বোঝানোর জন্য স্যার টাইম দিচ্ছি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আর আলাইকুম একটু স্যার। সেফে থাকবেন। ঠিক আছে, আপনাদের ব্যাচে তো অনেকে অসুস্থ। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। স্যার আমার প্রেজেন্টটা স্যার কত আইডি কত? 6424। আচ্ছা 478 স্যার। স্যার 395 395 478 স্যার। স্যার রেকর্ড 478 এতক্ষণ পর আসলে হবে? স্যার ডিসকাউন্টের প্রবলেম, ডিসকাউন্ট হয়েছিল স্যার। স্যার 395 আমি এখন পর্যন্ত 478 দিয়েছি, তারপর স্যার 424। 424। স্যার 395 আচ্ছা একজন দিতে দেন, আমি তার ইয়ে খুঁজে পাচ্ছি না। 424, হ্যাঁ রেজলভ করে। তারপর 395 রেজিস্ট্রেশন স্যার করেছি। 336 স্যার 16 ব্যাচ 336 স্যার নতুন রেজিস্ট্রেশন হয়েছে। 336 ঠিক আছে। জি স্যার, দিয়ে ফার্স্ট দিয়েছি। ক্লাসটা করে নেই স্যার, বাকি সব ক্লাস হয়েছে। আচ্ছা আমি দিছি। জি স্যার। আর কারো মিসিং? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস একটুকুই, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।